প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাইফ স্কুল অ্যান্ড কলেজ রংপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমি তোমাদের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এর ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং আরও বিস্তারিত সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় সংখ্যা পদ্ধতি। গত ক্লাসে আমরা তো আলোচনা করেছিলামই যে সংখ্যা পদ্ধতিটা কী, তারপরেও আমি তোমাদেরকে আরেকবার মনে করে দিতে চাই। দেখো সংখ্যা পদ্ধতিটা কী আমরা একটু দেখি। বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক, ইংলিশে আমরা যাকে ডিজিট বলি, ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। এটা আমরা এর আগের দিন বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো এই সংখ্যা পদ্ধতির সাহায্যে সহজেই গণনা ও প্রকাশ সংখ্যার গণনা ও প্রকাশ করা যায়, এটা তোমরা জানো। এর আগের দিন আমরা এগুলো আলোচনা করেছিলাম। অঙ্ক কাকে বলে সেটাও আলোচনা করেছিলাম, সংখ্যা কাকে বলে সেগুলো আলোচনা করেছিলাম। যারা ক্লাস করনি তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবে, নাহলে বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো যাই হোক, এরপরে আমরা দেখি আজকে যেটা আমাদের প্রতিপাদ্য বিষয়, সেটা আমরা আজকে দেখি যে প্রকৃতপক্ষে সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশের একটি নির্দিষ্ট নিয়ম, যাতে নিচের বিষয়সমূহগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে। অর্থাৎ আমরা সংখ্যা পদ্ধতি তৈরি করতে গেলে একটা সংখ্যা পদ্ধতি কী জিনিস এটা প্রকাশ করার জন্য এবং এই সংখ্যা পদ্ধতিটা কিভাবে আমরা লিখব সেটার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে। এর আগের দিন আমরা বলেছিলাম যে সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশের একটা ব্যাকরণ বা গ্রামার। তো সেই গ্রামারের জন্য নিশ্চয়ই কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো দেখি কী কী। সংখ্যাকে নির্দিষ্ট প্রতীকের সাহায্যে প্রকাশের সুনির্দিষ্ট নিয়মাবলী অবশ্যই থাকতে হবে। সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি নির্ণয় করার জন্য একটা সুনির্দিষ্ট নিয়মাবলী অবশ্যই থাকতে হবে। সংখ্যার বিভিন্ন রূপ যেমন ভগ্নাংশ, ধনাত্মক, ঋণাত্মক ইত্যাদি প্রকাশের সুনির্দিষ্ট বা পরিপূর্ণ নিয়মাবলী অবশ্যই থাকতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে একটা সংখ্যা পদ্ধতির ব্যাকরণগুলোর মধ্যে এই তিনটা যে নিয়ম তোমরা দেখলে, এই তিনটা নিয়ম কিন্তু অবশ্যই থাকতে হবে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডিজিট বা অঙ্কটা কী। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে ডিজিট বা অঙ্ক। বাইনারি সংখ্যা প্রকাশের জন্য যেমন আমরা 0 এবং 1 ব্যবহার করি, সেরকম আমাদের সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে চালু করে 9 অবধি এই 10টা অঙ্ক ব্যবহার করি। যেমন ধরো একটা উদাহরণ যদি আমরা দিই, 62,345 এই সংখ্যাটি 6, 2, 3, 4 ও 5 একই 5টি আলাদা আলাদা অঙ্কের সমন্বয়ে গঠিত। এগুলো নিয়ে এর আগের দিন আলোচনা আমরা করেছিলাম। এরপরে দেখো আজকে যেটা আমরা মেইন শিখব সেটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতির ভিত্তি। এটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। ভিত্তি জিনিসটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বোঝার আগে। তো দেখো ভিত্তিটা কি। কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। যেমন আমাদের সংখ্যা পদ্ধতি নাম আমরা এর আগের দিন জেনেছিলাম যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। ইন্টারন্যাশনালি যে সংখ্যা পদ্ধতি সেটার নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, ইংলিশে যেটাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। এই সংখ্যা পদ্ধতিতে আমরা কি করি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি চিহ্ন ব্যবহার করি। তাহলে এই যে 10টি মোট চিহ্ন আমরা ব্যবহার করি, অর্থাৎ মোট অঙ্কের সমষ্টি আমাদের সংখ্যা পদ্ধতিতে 10টা, তাহলে এই দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। দেখো তোমাদের আরেকটা উদাহরণ দেই, বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা এই বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানি, আমরা ছোটোবেলার থেকেই শিখে এসেছি যে কম্পিউটার 0 এবং 1 এই দুইটি ডিজিট দিয়েই সমস্ত কাজকর্ম করে এবং 0, 1 ছাড়া কম্পিউটার অন্য কোনো কিছু বোঝে না। তো কম্পিউটারের যে নাম্বার সিস্টেমটা ব্যবহার করা হয় বা সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সেটাকেই বাইনারি নাম্বার সিস্টেম বলা হয়। এই বাইনারি নাম্বার সিস্টেমে 0 এবং 1 এই দুইটি ডিজিট দিয়ে কিন্তু এই সংখ্যা পদ্ধতিটা গঠিত হয়েছে। তাহলে দেখো এই বাইনারি সংখ্যা পদ্ধতির মোট অঙ্কের সমষ্টি কয়টা, 2টা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তাহলে মোট সমষ্টি হলো কত, 2। অতএব বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো 2। এরকম আরও আছে,
অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো যে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেসটা কি। আমি আরেকবার বলছি যে কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হবে তার সমষ্টি হলো ওই সংখ্যা পদ্ধতির বেস। দেখো, এরপর আর একটা জিনিস আমাদের জানা প্রয়োজন, স্থানীয় মান। স্থানীয় মানটা কি? সংখ্যার যে স্থানে অঙ্ক বা প্রতীকের অবস্থান থাকে সেটাকে স্থানীয় মান বলে। অর্থাৎ যে কোনো একটা সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক ব্যবহার করা হবে তার প্রত্যেকটার যে অবস্থান তাকেই স্থানীয় মান বলে। ভিত্তি যত তার উপরে নির্ভর করে সংখ্যার ডান দিক থেকে বাম দিকে প্রতিটি স্থানীয় মানের যোগফলে একটি করে পূর্ণ সংখ্যা গঠিত হয়। তো দেখো, আমরা স্থানীয় মানের যদি একটা উদাহরণ দিই, উদাহরণটা হবে এরকম যে ধরো 8, 2, 4 এই একটা সংখ্যা। এই সংখ্যার মধ্যে এই যে 4 নামে যে অঙ্কটা আছে এই অঙ্কটার পজিশন হচ্ছে বা অবস্থান হচ্ছে 0, এই 2 এর অবস্থান হচ্ছে 1, আর এই যে 8 এই 8-এর অবস্থান হচ্ছে কত? 2। অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে এই যে অঙ্কগুলো যে পাশাপাশি বসছে এই কাউন্টিংটা করতে হয় কত থেকে? ডান দিক থেকে বাঁ দিকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর যদি পয়েন্ট থাকতো, অর্থাৎ এখানে পয়েন্টে দেওয়া আছে 2, 4, পয়েন্টের পরে ঠিক আছে আমরা বাঁ দিক থেকে ডান দিকে এই অঙ্কগুলোর অবস্থানকে চিহ্নিত করতে পারি। দেখো, এটার অবস্থান হচ্ছে -1 2-এর, আর এই 4-এর অবস্থান হচ্ছে -2। এইভাবে ইনফিনিটি অবধি চলতে থাকবে। পয়েন্টের আগে বা ডান থেকে বাঁয়ে চলতে থাকবে ইনফিনিটি অবধি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, এরপরে আমরা দেখি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির উপরে ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই রকম, যথা পজিশনাল সংখ্যা পদ্ধতি, 2 নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। বাংলাতে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে বলি স্থানিক সংখ্যা পদ্ধতি, আর ইংলিশে আমরা এটাকে বলতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা বাংলায় বলি অস্থানিক সংখ্যা পদ্ধতি, আর ইংলিশে তো বুঝতেই পারতেছো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো দেখো, এখন আমরা একটু দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি। যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা বেস বা ভিত্তি এবং ইহার স্থানীয় মান থাকতে হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। দেখো, তোমাদের পাশে একটা উদাহরণ দেওয়া আছে, এই যে 329, এই যে 329-এর দেখো একটা নির্দিষ্ট স্থানীয় মান আছে, অর্থাৎ এই 9-এর একটা স্থানীয় মান আছে, হ্যাঁ, এই 2-এর একটা হচ্ছে গিয়ে স্থানীয় মান আছে এবং 3-এরও একটা স্থানীয় মান আছে, হ্যাঁ। এবং এই যে আমরা সংখ্যা পদ্ধতিটা যে ব্যবহার করছি এই সংখ্যা পদ্ধতিটার কিন্তু আমাদের কি আছে? সংখ্যা পদ্ধতিটার কিন্তু নির্দিষ্ট বেজ আছে, তাই এই সংখ্যা পদ্ধতিকে বলা হবে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো, আরেকটা যদি তোমাদেরকে আমি একটু ভালো করে উদাহরণ দিই, দেখো একটু ভালো করে খেয়াল করো। ধরে নাও 324, এই 324-এর 4 নামে যে অঙ্কটা আছে এই অঙ্কটাকে যদি আমি এই 3-এর আগে বসায় দিই, অর্থাৎ 4-কে সামনে নিয়ে আসা যায়, ঠিক আছে। এই সামনে নিয়ে আসার পরে আমরা কি করতে পারি, আমাদের যে সংখ্যাটা তখন পড়ে থাকলো এই সংখ্যাটার কি মানের কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ 324 ছিল, 4টাকে সামনে নিয়ে আসার ফলে হয়ে গেল কত? 432। অর্থাৎ এই যেই সংখ্যা পদ্ধতিতে কোনো একটা অঙ্কের অবস্থানের পরিবর্তন হইলে, সংখ্যার মধ্যে অবস্থানের পরিবর্তন হইলে সেই সংখ্যার মানের পরিবর্তন হয় তাকে বলা হবে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপরে দেখি আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপরে নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো বেস বা ভিত্তি থাকে না এবং কোনো স্থানীয় মানও থাকে না। এবং মাথায় রাখবে এই পদ্ধতিতে গাণিতিক কাজ করা খুবই জটিল, যেমন প্রাচীন হাইরোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। আমরা গত ক্লাসে হাইরোগ্লিফিক্সের সম্পর্কে আলোচনা করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে অ্যাকচুয়ালি হাইরোগ্লিফিক্স কীভাবে কাজ করে। তারপরেও দেখো, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি আবার। ধরো আমরা জানতাম যে এটা হচ্ছে ওদের 1,
2টা রড মানে হচ্ছে 2, 3টা রড মানে 3, এরকম করে 9 অবধি চলতো। এটা মানে হচ্ছে কি ওদের 10, এটা হচ্ছে মানে কি 100, অর্থাৎ কয়েলের মতো করে যেটা আছে এটা হচ্ছে কি ওদের 100। এরকম ওদের বিভিন্ন রকমের ডিজিট আছে। তো আমরা দেখেছিলাম এর আগের দিন যে ওদের সংখ্যা পদ্ধতিগুলোর যে সংখ্যাগুলো গঠিত হয় কীভাবে। যেমন ধরো 10, 10, 10, আর এইখানে আমি একটা লিখলাম 100, অর্থাৎ এটার ভ্যালু কত হইল কীভাবে বুঝবো? 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 100 ইকুয়ালস টু কত হবে? 130। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতির হাইরোগ্লিফিক্সের এই টোটাল যে সংখ্যাটা দেখতেছো এই সংখ্যাটার ভ্যালু হচ্ছে 130। কিভাবে হইলো? যোগ করে করে। তো একটা জিনিস তোমরা খেয়াল করো, যদি এই যে চিহ্নটা কয়েল চিহ্নটাকে যদি সামনে নিয়ে আসি আমরা, অর্থাৎ এটা ছিল কি লাস্টের দিকে এই অঙ্কটা, এই অঙ্কটাকে যদি আমরা সামনের দিকে নিয়ে আসি তাহলে কি এই সংখ্যাটার মানের পরিবর্তন হবে কি? ভালো করে দেখো, ছিল কি এরকম ছিল, এই 100টাকে নিয়ে আসলাম কোথায়? সামনে, অর্থাৎ হইল কি 100, 10, 10, 10। মানের কোনো পরিবর্তন হবে কি? দেখো তো, 100 যোগ 10 যোগ 10 যোগ 10 ইকুয়ালস টু কিন্তু 130। 130 যা ছিল 130ই আছে। অর্থাৎ এখানে এই সংখ্যাটাতে যদি আমরা অঙ্কটাকে সামনেও নিয়ে আসি এর মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। অতএব এই টাইপের সংখ্যা পদ্ধতিকে বলা হবে কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতিতে আমরা কি দেখলাম, যেমন 324 আমরা লিখেছিলাম, এই 324-এর 4টাকে যদি আমরা সামনে নিয়ে চলে আসি অর্থাৎ তাহলে সংখ্যাটা হবে কত? 424। দেখো সংখ্যাটার কিন্তু মানের পরিবর্তন হচ্ছে। তো এই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতি কিন্তু আবার 4 ভাগে ভাগ করা যায়। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, কারণ এতে 0 এবং 1 এই মোট 2টা মৌলিক অঙ্ক আছে, যেটা আমি তোমাদেরকে প্রথমের দিকে আলোচনা করলাম যে এটা হচ্ছে কি একটা কম্পিউটারের যে সংখ্যা পদ্ধতি সেটাকে কি বলে? বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো আর একটা আছে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, যেটা আমরা সবসময় ইন্টারন্যাশনালি ব্যবহার করি। কারণ এই পদ্ধতিতে 0 এবং 9 পর্যন্ত মোট 10টা মৌলিক অঙ্ক আছে, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই সংখ্যা পদ্ধতিটাই কিন্তু আমরা সবাই ব্যবহার করি। এরপরে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিটা কি? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, কারণ এই পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি মৌলিক অঙ্ক আছে। অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 7-এর পরে কিন্তু 8 বা 9 এই জিনিসটা নেই, অর্থাৎ এই অঙ্ক দুইটা ব্যবহার করা হয় না। এরপরে দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16, কারণ এই পদ্ধতিতে মোট 16টি মৌলিক চিহ্ন বা অঙ্ক আছে, যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, 10-এর বদলে এখানে লেখা হয় এ, 11-র বদলে লেখা হয় বি, 12-র বদলে লেখা হয় সি, 13-র বদলে ডি, 14-র বদলে ই, 15-র বদলে এফ। তো এখন তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে স্যার 9-এর পরে 10 না হয়ে এ বি সি ডি ই এফ কেন হবে? অর্থাৎ 10 ইকুয়ালস টু এ কীরকম করে হলো? দেখো, আমরা ভালো করেই জানি যে একটা সংখ্যা পদ্ধতিতে মোট মৌলিক চিহ্ন যে কয়টা থাকবে সেই কয়টাই হচ্ছে কি ওই সংখ্যা পদ্ধতির বেস। অর্থাৎ হেক্সাডেসিমালে আমরা দেখতে পাচ্ছি যে এর বেস কত? বেস হচ্ছে 16। তাহলে 16টা আমার কি থাকতে হবে? অবশ্যই মৌলিক চিহ্ন থাকতে হবে। তো যখনই আমি 9-এর পরে 10 লিখব, এই 10 লিখলে কিন্তু আমার এই 10টা কিন্তু আর মৌলিক চিহ্ন থাকতেছে না। কেন থাকতেছে না? দেখো, এই 10-এর মধ্যে 0 একটা হচ্ছে কি অঙ্ক, 1 হচ্ছে কি একটা অঙ্ক। তাহলে 2টা অঙ্ক পাশাপাশি মিলে কিন্তু এটা একটা সংখ্যা হয়ে যাচ্ছে। যেহেতু সংখ্যা হয়ে যাচ্ছে তাই এই জিনিসটাকে কিন্তু আমরা মৌলিক চিহ্ন বলতে পারি না, অর্থাৎ 10কে মৌলিক চিহ্ন বলা যায় না। তাই 10-এর বদলে আমরা হেক্সাডেসিমেলে মৌলিক চিহ্ন হিসাবে এই কথাটাকে ব্যবহার করি। অর্থাৎ দশমিকের
10, অর্থাৎ আমাদের সংখ্যা পদ্ধতি যে দশমিক, সেই দশমিকের সংখ্যা পদ্ধতিতে 10 ইকুয়ালস টু হচ্ছে কত, হেক্সাডেসিমেলের A। আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির 11 ইকুয়ালস টু হচ্ছে কি হেক্সাডেসিমেলের B। তার মানে কিন্তু এই না যে হেক্সাডেসিমেলের 10 ইকুয়ালস টু A, এরকম কিন্তু নয়। এই কথাটা মাথায় রাখতে হবে। এরপরে দেখি আমরা এই যে আমরা বাইনারি, অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানলাম, এদের একটা সমতুল্য একটা ছক আমরা দেখি। দেখো, দশমিক সংখ্যা হচ্ছে 0, 1, 2 থেকে 16 অবধি দেওয়া আছে পরপর সিরিয়াল বাই। এরপরে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি তোমাদের দেওয়া আছে। দশমিক 0 মানে বাইনারি 0, দশমিকের 1 মানে বাইনারির 1, দশমিকের 2 মানে বাইনারির 10, ঠিক আছে। 3 মানে 11, 4 মানে 100, এইভাবে সিরিয়াল বাই তোমাদের দেখো এখানে দেওয়া আছে। এরপরে দেখো আমরা দেখি অক্টাল সংখ্যা পদ্ধতি। দেখো আমাদের দশমিকের 7 অবধি এবং অক্টালের 7 অবধি সেম। এরপরে 8, দশমিকের 8 মানে কিন্তু অক্টালের কত, 10, অর্থাৎ 7-এর পরে হয়ে গেল কত, 10, অর্থাৎ 7-এর পরে যেহেতু আর কোনো ডিজিট নাই, অর্থাৎ অঙ্ক নাই, তাই 7-এর পরে হয়েছে কত, 10। সেম আমরা দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1-এর পরে যেহেতু আর কোনো ডিজিট নাই, সেহেতু কত হয়ে গেছে, 1-এর পরে হয়েছে কত, 10। সেম আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি দেখো, যেহেতু 9-এর পরে আর ডিজিট নাই, তাই হয়ে গেছে কত, সংখ্যা একটা তৈরি হয়েছে 10। সেম দেখো হেক্সাডেসিমেলে আমরা দেখি 0 থেকে চালু করে 9 অবধি, 9-এর পরে ABCDEF, এভাবে 16টা হইতেছে অঙ্ক দেওয়া আছে। 16টা অঙ্কর পরে যখন অঙ্ক শেষ, অর্থাৎ ডিজিট শেষ, তখন দেখো F-এর পরে হয়েছে কত, 10। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তার মানে দেখো আমরা যে একটু আগে বললাম যে দশমিকের 10 মানে হচ্ছে কি হেক্সাডেসিমেলের, দশমিকের 10 হেক্সাডেসিমেলের কত, A। এরকম করে দেখো 15 অবধি F, আর দশমিকের 16 মানে হেক্সাডেসিমেলের 10। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এই যে তোমরা যে চার্টটা দেখতেছো, এই চার্টটা কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। এই চার্টটা তোমাদের মুখস্থ করতে হবে এই কারণেই যে আমরা ইন ফিউচার যে অঙ্কগুলো করতে যাব, তখন এই অঙ্কগুলোতে আমাদের লাগবে। আচ্ছা, এখন দেখো অঙ্কগুলো কীরকম হবে। দেখো এই যে এখানে যে দশমিক, বাইনারি বা অক্টাল সংখ্যাগুলো দেওয়া আছে, এখানে মাত্র 16 পর্যন্ত আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি। তো আমাকে যদি ধুম করে কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা দশমিকের 125, এই যে 125, এই 125 ইকুয়ালস টু বাইনারির কত, অর্থাৎ বাইনারিতে এই 125-এর ভ্যালু কত হবে, তো সেটা বার করতে গেলে আমার এরকম যদি একটা টেবিল দেওয়া থাকে, তো এই টেবিল থেকে আমাকে দেখে দেখে বার করতে গেলে নিশ্চয়ই অনেক সময় লাগবে। তো অবভিয়াসলি কোনো না কোনো একটা নিয়ম থাকা দরকার, যে নিয়মগুলোতে আমরা সহজেই কোনো একটা সংখ্যা পদ্ধতির থেকে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে ইজিলি রূপান্তর করতে পারবো। তো এই যে রূপান্তরের পদ্ধতি, এগুলোকে বলা হয় কি সংখ্যা পদ্ধতির রূপান্তর বা কনভার্সেশন। নেক্সট ক্লাসে আমরা এই সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জানবো, বিভিন্ন রূপান্তর সম্পর্কে জানবো, আর তোমাদের আরও বিস্তারিতভাবে এই সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা আজকে যতটুকু ক্লাস করলাম, এই ক্লাসের ওপরে ভিত্তি করে যে বাড়ির কাজগুলো করবে, সেগুলো তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে একটা কোশ্চেন দেওয়া আছে, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কী। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিগুলো, বিভিন্ন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিগুলো লিখবে এবং এগুলো মুখস্থ করবে। এরপরে তোমরা পড়বে বাইনারি সংখ্যা পদ্ধতি কী, দশমিক পদ্ধতিতে স্থানীয় মান বলতে কী বোঝায়, একটি সারণীতে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যার তুলনামূলক ছক, অর্থাৎ এই যে আমরা ছকটা দেখলাম, এই ছকটা তোমরা মুখস্থ করবে, ঠিক আছে। বিশেষ করে দশমিক এবং বাইনারি সংখ্যার যে এই লিস্টটুকু 15 অবধি তোমাদের অবশ্যই লাগবে। এইটা খুবই মুখস্থ করা খুবই জরুরি, এটা মুখস্থ করে অবশ্যই রাখবে। তো বাড়ির কাজগুলো আবার একটু দেখে নাও। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এগুলো তোমরা অবশ্যই বাসায় পড়ে রাখবে। তো আজকে এই অবধি। আসলে আজকে আমি ঠিকঠাক মতো হয়তো ক্লাস নিতে পারলাম না, আমি খুবই অসুস্থ, আমার একটু জ্বর এসছে। তো তোমরা আমার জন্য অবশ্যই দোয়া করবে। তোমাদের সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকে এই অবধি, আজকের ক্লাসে এই অবধি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিরাপদে থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।